কাহিনী শুরু হয় ১৯৬২ সাল থেকে। প্যাসিফিক মহাসাগরের মাঝখানে একটি আনছি সেটি আলাদা করো এবং দ্রুত আমাদের টগবোটে ফিরে আসো। আমরা জাহাজটি ছেড়ে চলে যাচ্ছি। ঠিক তখনই দলের দুইজন সহকর্মীও মার্ফির কাছে এসে তাকে সতর্ক করে এবং জাহাজটি ছেড়ে আসার জন্য বলে। কিন্তু জাহাজটি খুঁজে বের করতে তাদের ৩ মাস লেগেছিল, তাই মার্ফি এত সহজে জাহাজ ছাড়তে চায়নি। জাহাজকে বাঁচানোর জন্য মার্ফি পানিতলে ঝাঁপ দেয়। এটি দেখে উপরে থাকা ২ সহকর্মীও যন্ত্রপাতি নিয়ে তার পেছনে পানিতে ঝাঁপ দেয়। ৩ জন মিলে প্রচেষ্টা চালিয়ে ডুবে যাওয়া জাহাজের ফাটলটি হেলান দিয়ে ঢেকে জাহাজটিকে ডুবতে দেওয়া থেকে রক্ষা করে। পরে এই অভিযানের শেষে তারা সেই উদ্ধার করা জাহাজটি বাজারে বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করে। দলের নেতা কোনো ভেদাভেদ না করে প্রাপ্ত অর্থ সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। সবার মুখে তখন সন্তুষ্টির হাসি। তাদের কাছে এটি ছিল আরেকটি সফল অভিযান। কিন্তু এই পুরো ঘটনাটি দূর থেকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল এক রহস্যময় ব্যক্তি। তার নাম জ্যাক। নীরবে দাঁড়িয়ে সে দলের কথাবার্তা শুনে বুঝে যায় এই লোকগুলো সমুদ্রে হারিয়ে যাওয়া জাহাজ খুঁজে বের করে, তারপর সেগুলো বিক্রি করে অর্থ কামায়। একসময় জ্যাক নিজেই এগিয়ে আসে তাদের সামনে। দলের নেতার সঙ্গে কথা বলতে গিয়ে সে এক বিশেষ জাহাজের কথা উল্লেখ করে, একটি জাহাজ যার ভেতরে নাকি লুকিয়ে আছে বিশাল এক গুপ্তধন। জ্যাক যে জাহাজটির কথা বলছিল সেটি কোনো সাধারণ জাহাজ নয়, সেটিই সেই অভিশপ্ত জাহাজ অ্যান্টোনিয়া গ্রাজা। ৪০ বছর আগে এই জাহাজেই এক অজানা ব্যক্তি একটি লিভার টেনে দিয়েছিল, আর মুহূর্তের মধ্যেই শত শত নিরপরাধ মানুষ নির্মমভাবে প্রাণ হারায়। দলের নেতা এই নাম শুনেই চমকে ওঠে। এই রহস্যময় জাহাজের গল্প সে আগেই শুনেছিল। সে জানায় অনেকেই এই জাহাজের খোঁজে সমুদ্রে নেমেছে, কিন্তু আজ পর্যন্ত কেউই এর সন্ধান পায়নি। ঠিক তখনই জ্যাক আত্মবিশ্বাসের সঙ্গে বলে সে জানে জাহাজটি ঠিক কোন সমুদ্র অঞ্চলে অবস্থান করছে, আর যদি তারা সেই জাহাজটি খুঁজে বের করে বাজারে বিক্রি করতে পারে তাহলে সবাই রাতারাতি কোটিপতি হয়ে যাবে। অর্থের লোভ আর অজানার প্রতি আকর্ষণ, এই দুয়ে মিলে দলের সবাই শেষ পর্যন্ত এই বিপজ্জনক অভিযানে রাজি হয়ে যায়। পরদিনই তারা একটি টাগবোট নিয়ে অ্যান্টোনিয়া গ্রাজার সন্ধানে রওনা দেয়। দিনের পর দিন সমুদ্রে ভেসে থাকার পর তারা পৌঁছে যায় এক নির্জন ও ভয়ঙ্কর এলাকায়, যেখানে চারপাশে শুধু নীরবতা আর অজানা আতঙ্ক। হঠাৎ করেই দলের এক সদস্য যন্ত্রের স্ক্রিনে অদ্ভুত এক সংকেত দেখতে পায়। মুহূর্তেই সবার মুখের ভাব বদলে যায়। তারা বুঝে যায় ৪০ বছর আগে হারিয়ে যাওয়া সেই অভিশপ্ত জাহাজটি এখানেই কোথাও লুকিয়ে আছে। আরও একটু এগোতেই কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে ওঠে এক বিশাল জরাজীর্ণ জাহাজ। সময়ের আঘাতে ক্ষয়প্রাপ্ত সেই অবয়ব দেখেই সবাই থমকে যায়। হ্যাঁ, এটাই সেই জাহাজ যেটিকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, ৪ দশক ধরে সমুদ্রের বুকে হারিয়ে থাকা অ্যান্টোনিয়া গ্রাজা।
জাহাজটি চোখে পড়তেই দলের সদস্যরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তাদের চোখে তখন আর ভয় নেই, শুধু টাকা, সম্পদ আর সীমাহীন লোভের ঝিলিক। দলের নেতা দুজনকে টাগবোটে রেখে দেয় এবং নিজে কয়েকজন সঙ্গী নিয়ে জাহাজের ভেতর ঢুকে পড়ে। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তারা অদ্ভুত এক ধরনের শব্দ শুনতে পায়, যা তাদের অস্বস্তিতে ফেলে দেয়। তবুও দলের নেতা সবাইকে সামনে এগোতে বলে। সেই রহস্যময় শব্দের উৎস অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় একটি বিশাল ঘড়ির সামনে। এরপর তারা জাহাজটির আরও গভীরভাবে তদন্ত করতে ভেতরের দিকে এগিয়ে যায়। ভেতরে ঢুকতেই বোঝা যায় জাহাজটি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত। চারপাশে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে, আসবাবপত্র ভেঙে চুরমার, আর লোহার গায়ে জমে আছে বছরের পর বছর ধরে ধরা মরিচা। পরিবেশটাই এমন যে দেখলেই গা শিউরে ওঠে। এগিয়ে যেতে যেতে দলের এক সদস্য হঠাৎ করে মেঝে ভেঙে নিচে পড়ে যাওয়ার উপক্রম করে। ঠিক সেই মুহূর্তে মার্ফি ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে ধরে ফেলে। মার্ফি যখন তাকে উপরে টেনে তুলছিল, ঠিক তখনই সে নিচের দিকে তাকিয়ে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। সেখানে দাঁড়িয়ে ছিল একটি মেয়ে, ঠিক সেই মেয়েটি যে 40 বছর আগে 1962 সালে সেই অভিশপ্ত ঘটনার সময় একমাত্র বেঁচে গিয়েছিল, যার মাথার ওপর দিয়ে ধারালো তারটি চলে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল 40 বছর পেরিয়ে গেলেও মেয়েটির চেহারায় একটুও পরিবর্তন হয়নি। তার বয়স ঠিক আগের মতোই রয়ে গেছে। তখনই মার্ফির মাথায় আসে ভয়ঙ্কর সত্য, এটা কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই সেই মেয়েটির আত্মা। মার্ফি চোখের পলক ফেলতেই মেয়েটি হঠাৎ করেই উধাও হয়ে যায়। এরপর সবাই মিলে কোনোভাবে সেই সঙ্গীকে ওপরে তুলে আনে। মার্ফির মাথার ভেতর তখন শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, সে যা দেখেছে সেটা কি বাস্তব নাকি নিছক ভ্রম। কিন্তু সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে ভীষণভাবে আতঙ্কিত করে তোলে। জাহাজটি যেহেতু বিশাল আকৃতির ছিল, তাই তারা আরও ভেতরে এক্সপ্লোর করতে থাকে। একসময় তারা পৌঁছে যায় জাহাজের মেইন কেবিনে। সেখানে তল্লাশি চালাতে গিয়ে তারা একটি ডিজিটাল ঘড়ি খুঁজে পায়। এই ঘড়িটি দেখে সবাই হতবাক হয়ে যায়, কারণ 40 বছর আগে এমন ডিজিটাল ঘড়ির অস্তিত্বই ছিল না। তখন তারা বুঝে যায় তাদের আগেও কেউ না কেউ এই জাহাজে এসেছে। এই সব দেখে তারা সবাই আবার টাগবোটে ফিরে আসে। দলের নেতা সিদ্ধান্ত নেয় পরের দিন তারা এই জাহাজটিকে টাগবোটের সঙ্গে বেঁধে নিয়ে যাবে। পরদিন সকালে তারা আবিষ্কার করে জাহাজটির গায়ে একটি বিশাল ছিদ্র রয়েছে, যার কারণে ধীরে ধীরে ভেতরে পানি ঢুকছে। দলের নেতা স্পষ্ট করে জানিয়ে দেয় এই অবস্থায় জাহাজটিকে টাগবোট দিয়ে টেনে নিয়ে যাওয়া অসম্ভব, কারণ জাহাজের ভেতরে প্রচুর পানি জমে যাওয়ায় তার ওজন বহু গুণ বেড়ে গেছে। এমন অবস্থায় এটিকে টেনে নেওয়ার চেষ্টা করা মানে নিছক বোকামি। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় প্রথমে জাহাজের ছিদ্রটি ওয়েল্ডিং করে বন্ধ করতে হবে, তারপর ভেতরের সমস্ত পানি বের করে জাহাজটিকে টাগবোটের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়া হবে। ক্যাপ্টেনের এই সিদ্ধান্ত সবারই যুক্তিসঙ্গত মনে হয়। এরপর সবাই নিজের নিজের কাজে লেগে যায়। কয়েকজন জাহাজের ছিদ্র মেরামত করতে থাকে, আর বাকিরা লুকিয়ে থাকা ধন সম্পদ খোঁজার কাজে নেমে পড়ে। মার্ফি ধন অনুসন্ধান করতে করতে একসময় জাহাজের একটি সুইমিং পুলের কাছে পৌঁছে যায়। পুলটি দেখে সে চমকে ওঠে, কারণ পুলের চারপাশে অসংখ্য গুলির চিহ্ন দেখা যাচ্ছিল, যেন এখানে ভয়ঙ্কর কোনো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। মার্ফি যখন পুল এলাকা ছেড়ে উপরের দিকে উঠছিল, ঠিক তখনই আবার সেই মেয়েটি তার সামনে এসে দাঁড়ায়। ভয়ে মার্ফি পিছিয়ে গিয়ে সরাসরি পুলের ভেতরে পড়ে যায়। তার মাথা সজোরে পুলের তলায় আঘাত করে এবং রক্ত বের হতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সুইমিং পুল মুহূর্তের মধ্যেই মার্ফির রক্ত শুষে নিতে থাকে। মার্ফি আবার ওপরে তাকিয়ে দেখে মেয়েটি আর সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে জ্যাক। জ্যাক দ্রুত মার্ফিকে পুল থেকে তুলে আনে। বাইরে এসে মার্ফি আতঙ্কিত কণ্ঠে জ্যাককে বলে সে এইমাত্র এখানে একটি মেয়েকে দেখেছে, কিন্তু মুহূর্তের মধ্যেই সে উধাও হয়ে গেছে। জ্যাক বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে এটা নিশ্চয়ই মার্ফির ভ্রম, এখানে এমন কিছু নেই। এরপর তারা দুজন সামনে এগিয়ে যায়, কিন্তু তাদের চলে যাওয়ার পরেই সেই সুইমিং পুলটি ধীরে ধীরে রক্তে ভরে ওঠে। অন্যদিকে দলের নেতা জাহাজের পুরনো ক্যাপ্টেনের কেবিন খুঁজে পায়। ভেতরে ঢুকে দেখে কেবিনটির অবস্থা খুবই শোচনীয়। ভালোভাবে খোঁজাখুঁজি করেও সেখানে তেমন কিছুই পাওয়া যায় না। কিন্তু হঠাৎ তার নজর পড়ে সামনে রাখা একটি টেবিলের উপর। সেখানে একটি মদের বোতল এবং গ্লাসে ঢালা মদ রাখা ছিল। দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র কেউ মদ
সেখানে ঢুকতেই জ্যাক দেখতে পায় একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি। গাড়িটি দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায়, কিন্তু মার্ফির মনে অজানা একটা অস্বস্তি কাজ করছিল। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে চাইছিল। ঠিক তখনই পাশের একটি ঘর থেকে কিছু নড়াচড়া করতে দেখে তারা কাছে গিয়ে উপরের জিনিসপত্র সরাতেই তাদের চোখ বিস্ফারিত হয়ে যায়। সেখানে পড়েছিল সোনা ভর্তি একটি বাক্স। পর তারা সিদ্ধান্ত নেয় জাহাজটি এখানেই ফেলে রেখে শুধু সোনাগুলো নিয়ে চলে যাবে। সব সোনা তারা টাগবোটে তুলে রাখে এবং সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। টাগবোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করার আগে সেটি পরিষ্কার করতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় টাগবোটে রাখা একটি গ্যাস সিলিন্ডারের ভাল্ব নিজে থেকেই খুলে গেছে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে পড়ছে। সেই মুহূর্তেই মার্ফি আবার সেই মেয়েটিকে দেখতে পায় যে দ্রুত তার দিকে দৌড়ে আসছে। মনে হচ্ছিল সে মার্ফিকে কিছু বলতে চায়। ঠিক তখনই অদৃশ্য কোনো শক্তি তাকে ধরে নিচে ফেলে দেয়। আর ঠিক সেই সময় টাগবোটের ক্যাপ্টেন ইঞ্জিন চালু করতেই গ্যাসের কারণে পুরো টাগবোটে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে টাগবোটের ক্যাপ্টেন ঘটনাস্থলেই মারা যায়। এখন তারা সবাই সমুদ্রের মাঝখানে এক ভুতুড়ে পরিত্যক্ত জাহাজে আটকে পড়ে। তারা চরম আতঙ্কে পড়ে যায়, কারণ যে টাগবোটের মাধ্যমে তারা ফিরে যাওয়ার কথা ছিল সেটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দলের সদস্য মার্ক তখন নিজের বান্ধবীর ছবি বের করে দেখে ভেঙে পড়ে, কারণ মাত্র 2 সপ্তাহ পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এখন তার মনে হতে থাকে সে হয়তো আর কখনোই এই অভিশপ্ত জাহাজ থেকে জীবিত বের হতে পারবে না। চরম দুশ্চিন্তা আর মানসিক চাপে ভেঙে পড়ে মার্ক। সে জাহাজের ভেতরে রাখা বহু বছর পুরনো কিছু মদের বোতল খুঁজে বের করে এবং একের পর এক সেগুলো পান করতে শুরু করে। মৃত্যু ভয় আর হতাশা তাকে ধীরে ধীরে ভেতর থেকে গ্রাস করে ফেলছিল। অন্যদিকে মার্ফি সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কেন সে বারবার সেই ছোট মেয়েটিকে দেখতে পাচ্ছে? এটা কি শুধুই ভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর সত্য? এই প্রশ্নের উত্তর খুঁজতেই মার্ফি জাহাজের পুরনো ডেটা এবং যাত্রীদের তালিকা খতিয়ে দেখতে শুরু করে। যাত্রীদের নাম পরীক্ষা করতে গিয়ে সে জানতে পারে যে মেয়েটিকে সে বারবার দেখছে তার নাম কে। পড়েছিল কেটির কঙ্কাল। 40 বছর ধরে সেই অভিশপ্ত জাহাজে আটকে থাকা তার নিথর দেহাবশেষ। ভয়ে মার্ফি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়, কিন্তু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে কঙ্কালের গলায় ঝুলে থাকা একটি লকেট খুলে নেয়। লকেটটি খুলে সে দেখে ভেতরে কিটির বাবা মায়ের ছবি রাখা আছে। ঠিক তখনই মার্ফির শরীর দিয়ে এক শীতল স্রোত বয়ে যায়, কারণ সে অনুভব করে কেটি ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই কেটি কথা বলে ওঠে। সে মার্ফিকে অনুরোধ করে, গিয়ে ভয় আর কৌতূহল মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করে, কে সেই মানুষ যে তোমাকে আর বাকি সবার আত্মাকে এই জাহাজে বন্দি করে রেখেছে? কেটি ঠিক তখনই সেই রহস্যময় ব্যক্তির পরিচয় দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই জাহাজের ছাদ জুড়ে অদ্ভুত ধরনের পোকামাকড় ছড়িয়ে পড়তে শুরু করে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে কেটি আতঙ্কিত হয়ে যায়। ভয়ে কাঁপতে কাঁপতে কেটি মার্ফিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব যেন তারা সবাই এই জাহাজ ছেড়ে চলে যায়। সে সতর্ক করে দেয়, এখানে আর এক মুহূর্ত থাকলেও তাদের মৃত্যু অনিবার্য। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গেই কেটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে পুরো বোতল মদ শেষ করার পর মার্কের মাথা ঘুরতে শুরু করে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না। হঠাৎ করেই তার চারপাশে রাখা টেবিল আর চেয়ারগুলো কাঁপতে থাকে।
অজ্ঞা মার্ক বুঝতেই পারে না এই গায়িকা আসলে তাকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলছে। নারী গায়িকাটি জাহাজের একতলার কিনারায় দাঁড়িয়ে মার্ককে ডাকতে থাকে। তাকে পাওয়ার নেশায় অন্ধ হয়ে মার্ক এক পা বাড়াতেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর আমাদের দেখানো হয় দলের নেতাকে। সে তখন পুরনো জাহাজের ক্যাপ্টেনের কেবিনে বসেছিল। হঠাৎ করেই তার সামনে রাখা মদের বোতলটি নিজে থেকেই ধীরে ধীরে সরে যেতে শুরু করে। চারপাশের পরিবেশ অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। কিছুক্ষণ পর তার সামনে ঠিক সেই মুহূর্তেই পুরনো জাহাজের ক্যাপ্টেনের আত্মা সেখানে উপস্থিত হয়। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে দলের নেতা ভয়ে প্রায় দিশেহারা হয়ে পড়ে। ক্যাপ্টেনের আত্মা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে এবং গ্লাসে মদ ঢেলে তাকে পান করতে দেয়। এরপর সে দলের নেতার হাতে একটি ছবি তুলে দেয়। ছবিটিতে একটি বিশাল জাহাজ দেখা যাচ্ছিল, যার নাম ছিল লোরেলাই। ক্যাপ্টেন জানায় বহু বছর আগে এক অচেনা লোক তাদের কাছে এসেছিল এবং লোরেলাই নামের সেই জাহাজটির কথা বলেছিল। সে বলেছিল ওই জাহাজে লুকিয়ে আছে অগাধ সম্পদ। পরে তারা যখন লোরেলাই জাহাজটি উদ্ধার করে তখন সত্যি সেখানে বিশাল এক গুপ্তধন পায়। এরপর ক্যাপ্টেন আরেকটি ছবি বের করে দলের নেতাকে দেখায়। সে বলে এই লোকটাই আমাদের লোরেলাই জাহাজের কথা জানিয়েছিল। ছবিটির দিকে তাকাতেই দলের নেতার শ্বাস প্রায় বন্ধ হয়ে আসে, কারণ ছবিতে যে লোকটিকে দেখা যাচ্ছিল সে আর কেউ নয়, জ্যাক। আর ছবিটি ছিল আজ থেকে 40 বছর আগের। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল 40 বছর পেরিয়ে গেলেও জ্যাকের চেহারায় একটুও পরিবর্তন হয়নি। ছবিতে সে ঠিক তেমনই ছিল যেমনটা আজও সে দেখতে। তখনই দলের নেতা বুঝে যায় জ্যাক কোনো সাধারণ মানুষ নয়, সে আসলে এক ভয়ঙ্কর আত্মা। এই সত্য বুঝতে পেরেই দলের নেতা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব তার দলের সবাইকে নিয়ে এই অভিশপ্ত জাহাজ ছেড়ে পালাতে হবে। সে তাড়াহুড়ো করে নিজের সঙ্গীদের খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার সামনে হাজির হয় সেই সঙ্গী যে টাগ বোটে গ্যাস লিক হয়ে হওয়া বিস্ফোরণে মারা গিয়েছিল। কিন্তু এটা কোনো জীবিত মানুষ ছিল না, এটা ছিল সেই বিস্ফোরণে নিহত সঙ্গীর আত্মা। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে দলের নেতার দিকে এগিয়ে আসে যেন তাকে হত্যা করবে। ভয়ে দলের নেতা প্রাণপণে দৌড়াতে শুরু করে। ঠিক সেই সময় তার সামনে এসে দাঁড়ায় মার্ফি। বিস্ফোরণে মারা যাওয়া সঙ্গীর আত্মা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, কিন্তু দলের নেতার চোখে তখন এক ভয়ঙ্কর বিভ্রম দেখা দেয়। তার কাছে মার্ফির মুখটা ঠিক সেই বিস্ফোরণে মারা যাওয়া সঙ্গীর মুখের মতোই দেখতে লাগছিল। কিছুক্ষণ আগেই যে আত্মাটি ভূতের রূপ নিয়ে তার পেছনে তাড়া করছিল, দলের নেতার চোখে মার্ফির চেহারাটাও ঠিক সেই আত্মার মতোই মনে হতে থাকে। ভয় আর বিভ্রমে আচ্ছন্ন হয়ে সে মার্ফিকেই ভূত ভেবে তার ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষার জন্য মার্ফি পেছন থেকে তার পায়ে আঘাত করে তাকে আহত করে। তবে এতে দলের নেতার তেমন কোনো ক্ষতি হয় না। সে আবারও মার্ফির দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে জ্যাক এসে লোহার রড দিয়ে দলের নেতার মাথায় সজোরে আঘাত করে তাকে অচেতন করে ফেলে। এই জ্যাকই ছিল সেই মানুষ যে শুরু থেকে সবাইকে এখানে নিয়ে এসেছিল। পুরো দলের মধ্যে একমাত্র দলের নেতাই বুঝে ফেলেছিল যে জ্যাক কোনো মানুষ নয়, সে আসলে এক ভয়ঙ্কর ডেমন। জ্যাকও বুঝে গিয়েছিল তার সব সত্য এখন দলের নেতার জানা হয়ে গেছে। তাই সে নিজের পথ পরিষ্কার করতে সবাইকে নেতার বিরুদ্ধে উস্কে দেয়। সে বলে, যদি এই লোক আবার জ্ঞান ফিরে পায় তাহলে আমাদের মধ্যে কাউকে না কাউকে মেরে ফেলতে পারে। জ্যাকের কথা সবাইকে যুক্তিসঙ্গত মনে হয়। ফলস্বরূপ তারা সবাই মিলে নিজেদেরই নেতাকে একটি ট্যাঙ্কের ভেতরে ছুঁড়ে ফেলে দেয়। এখন আর বেরোনোর কোনো পথ না পেয়ে তারা আগের পরিকল্পনা অনুযায়ী জাহাজ মেরামতের কাজে লেগে যায়। যে সুড়ঙ্গ দিয়ে জাহাজের ভেতরে পানি ঢুকছিল সেটি দ্রুত ওয়েল্ডিং করে বন্ধ করা হয়। এরপর পাম্পের সাহায্যে ভেতরে জমে থাকা পানি বাইরে বের করতে শুরু করে। এই সময় মার্ফি খেয়াল করে তাদের এক সঙ্গী মার্ক কোথাও দেখা যাচ্ছে না। উদ্বিগ্ন হয়ে সে মার্ককে খুঁজতে বের হয়। ঠিক তখনই আবার সেই মেয়েটির আত্মা তার সামনে এসে দাঁড়ায়। কেটি মার্ফিকে দেখিয়ে দেয় যাকে সে খুঁজছে সে ইতিমধ্যেই মারা গেছে। সেই মৃতদেহটি ছিল মার্কের। নারী গায়িকাকে পাওয়ার লোভে পড়ে সে নিজের অজান্তেই মৃত্যুর ফাঁদে পা দিয়েছিল। সত্যটা দেখানোর পর কেটি ধীরে করে মার্ফির কাঁধে হাত রাখে। মুহূর্তের মধ্যেই চারপাশ বদলে যায়। মার্ফি চলে যায় 1962 সালের সেই ভয়ঙ্কর রাতে, যে রাতে এই জাহাজে সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। সে নিজের চোখে দেখতে পায় কিভাবে একে একে জাহাজে থাকা মানুষগুলোকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ড চালিয়েছিল একটি সংগঠিত দল, যাদের একমাত্র উদ্দেশ্য
ছিল জাহাজে থাকা সমস্ত সোনা লুট করা। কিছু যাত্রীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়, কিছু মানুষকে ধারালো তার দিয়ে কেটে 2 টুকরো করে ফেলা হয়, আবার অনেক মানুষকে গুলিতে ঝাঁঝরা করে মারা হয়। সেই ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে কেটিও রেহাই পায়নি। তাকে তার নিজের কেবিনে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। আর এই পুরো নৃশংস পরিকল্পনার নেপথ্যে ছিল সেই নারী গায়িকা, যে শুরু থেকেই এই জাহাজে থাকা সোনা লুট করার জন্য সব কিছু সাজিয়ে রেখেছিল। নিজের লোকদের সাহায্যে সেই নারী গায়িকা জাহাজে থাকা প্রায় সব মানুষকেই নির্মমভাবে হত্যা করেছিল। অবশেষে জাহাজে থাকা সমস্ত সোনা তাদের দখলে চলে যায়। জাহাজের এক অফিসারও গোপনে ওই নারী গায়িকার সঙ্গে হাত মিলিয়েছিল। গায়িকার একটিমাত্র ইশারায় সে নিজেরই সহকর্মীদের একে একে হত্যা করে ফেলে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যেই মুহূর্তে সে ঘুরে দাঁড়ায় ঠিক সেই মুহূর্তেই নারী গায়িকা তাকেও গুলি করে হত্যা করে। তার মনে হয়েছিল এবার জাহাজের সব সোনা শুধু তারই হয়ে গেছে, কারণ জাহাজে আর কেউ জীবিত নেই। কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেখানে প্রবেশ করে এক রহস্যময় ব্যক্তি, এই পুরো খেলার আসল মাস্টারমাইন্ড। সে লোহার ভারী চেন দিয়ে নারী গায়িকাকে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করে। মার্ফি কেটির সাহায্যে এই সব কিছু নিজের চোখে দেখতে থাকে, আর ঠিক তখনই সে সেই মাস্টারমাইন্ডের মুখ দেখে ফেলে। দৃশ্যটি দেখে মার্ফি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়, কারণ সেই মানুষটি আর কেউ নয়, জ্যাক। এই জ্যাকই ছিল সেই ব্যক্তি যে সোনার লোভ দেখিয়ে সবাইকে এখানে নিয়ে এসেছিল। আসল সত্য ছিল আরও ভয়ঙ্কর। জাহাজের গায়ে বড় ফাটল ধরেছিল এবং জাহাজটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল। জাহাজটিকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে এমন কিছু মানুষের দরকার ছিল যারা নিজের জীবন বাজি রেখে জাহাজটি মেরামত করতে পারবে। আর ঠিক সেই কারণেই জ্যাক চতুরতার সঙ্গে এই দলটিকে এখানে নিয়ে আসে। এখন জাহাজটি পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই জ্যাকের আর তাদের কোনো প্রয়োজন নেই। তার পরবর্তী লক্ষ্য এই দলটির সবাইকে একে একে হত্যা করা। এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরেই মার্ফির মাথায় বজ্রপাতের মতো একটি কথা এসে পড়ে। তারা জ্যাকের কথায় বিশ্বাস করে নিজেদেরই দলের নেতাকে একটি ট্যাঙ্কের ভেতরে আটকে রেখেছে। আর এক মুহূর্ত দেরি না করে মার্ফি দৌড়ে যায় তার নেতার প্রাণ বাঁচাতে, কারণ এখন সে জানে দেরি হলে পরের শিকার হবে তারাই। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। ট্যাঙ্কের ভেতর দ্রুত পানি ভরে যাওয়ায় দলের নেতা ইতিমধ্যেই মারা যায়। মার্ফি মরিয়া হয়ে তাকে বাঁচাতে ট্যাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে। সে বারবার আঘাত করে, চিৎকার করে, নিজের হাত রক্তাক্ত করে ফেলে, কিন্তু ট্যাঙ্কের কাঁচ এতটাই শক্ত ছিল যে কোনোভাবেই তা ভাঙা সম্ভব হয় না। নিজের চোখের সামনে নেতার মৃত্যু দেখতে দেখতে মার্ফির ভেতরটা ভেঙে চুরমার হয়ে যায়। কিছুক্ষণ পর মার্ফি তার আরেক সঙ্গী ডজের কাছে যায়। কাপা গলায় সে ডজকে জ্যাকের পুরো সত্যিটা খুলে বলে। তারপর কঠোর কণ্ঠে একটাই নির্দেশ দেয়, জ্যাককে যেখানেই দেখবে সেখানেই গুলি করবে, কোনো প্রশ্ন নয়। এই কথা বলেই মার্ফি তার আরেক নিখোঁজ সঙ্গীকে খুঁজতে চলে যায়। মার্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে ডজের সামনে এসে দাঁড়ায় জ্যাক। ডজ বন্দুক তাক করে জ্যাককে বলে, এখানেই দাঁড়াও, এক চুলও নড়বে না। এই কথা শুনেই জ্যাক বুঝে যায় মার্ফি তার সব সত্য ফাঁস করে দিয়েছে। সে ধীরে ধীরে কথা দিয়ে ডজকে বিভ্রান্ত করার চেষ্টা করে। চালাকির সঙ্গে তার বন্দুক কেড়ে নিতে চায়, কিন্তু ডজ আর বোকা নয়। সে মুহূর্তের মধ্যেই জ্যাকের কপালে গুলি চালায়। গুলির আঘাতে জ্যাক ছিটকে দূরে গিয়ে পড়ে। ডজ ধীরে ধীরে তার কাছে যায় এবং দেখে জ্যাক নিথর হয়ে পড়ে আছে। ডজ মনে করে সব শেষ। সে সেখান থেকে চলে যায়, কিন্তু ক্যামেরা আমাদের আরেকটি ভয়ঙ্কর সত্য দেখায়, জ্যাক এখনও বেঁচে আছে। অন্যদিকে মার্ফি যাকে খুঁজতে গিয়েছিল তাকে সে পানির নিচে মৃত অবস্থায় খুঁজে পায়। এই মুহূর্তে ডজ ছাড়া মার্ফির দলের সবাই মারা গেছে। চারদিকে মৃত্যু, অন্ধকার আর অভিশাপ সব মিলিয়ে মার্ফি একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এই পুরো জাহাজটাই ধ্বংস করে দেবে। মার্ফি জাহাজের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় একে একে বোমা সেট করতে শুরু করে। ঠিক তখনই ডজ সেখানে এসে পৌঁছায়। সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আমি জ্যাককে মেরে ফেলেছি। এই কথা শুনে মার্ফি ধীরে মাথা নাড়ে। জ্যাক মরেনি, সে বলে, কারণ জ্যাক মানুষ নয়, ও একটা ডেমন। মার্ফি ডজকে বোঝায় এই জাহাজ পুরোটা বিস্ফোরণ না ঘটালে জ্যাক আবার অন্য কোনো মানুষকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসবে। আর এই জাহাজে যে অসংখ্য আত্মাবন্দী হয়ে আছে তারা কখনো মুক্তি পাবে না। কিন্তু ডজ ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চিৎকার করে বলে, আমরা এই জাহাজ উড়িয়ে দিতে পারি না, তাহলে সব সোনা নষ্ট হয়ে যাবে, আমরা খালি হাতে বাড়ি ফিরব। মার্ফির চোখে তখন আর লোভ নেই, শুধু সত্য আর মুক্তির আগুন। সে দৃঢ় কণ্ঠে বলে, এই সোনাটাই জ্যাকের সবচেয়ে বড় ফাঁদ, এটা আমরা কখনোই নিয়ে যেতে পারবো না। তাই যেভাবেই হোক এই জাহাজ আমাকে ধ্বংস করতেই হবে।
আর ঠিক তখনই জাহাজের ভেতরে আবার এক অশুভ উপস্থিতি অনুভূত হতে থাকে। অন্ধকারে কেউ হাঁটছে, লোহার চেইনের শব্দ শোনা যাচ্ছে, আর ধীরে ধীরে জ্যাক ফিরে আসছে। জ্যাক বুঝতে পারে মার্ফি কোনোভাবেই তার কথা শুনবে না, তাই সে নিজের আসল রূপ ধারণ করে। একই মুহূর্তে আমরা বুঝতে পারি জ্যাক ডচকেও হত্যা করেছে। তার ঠোঁটে এক নির্দয় হাসি খেলে। জ্যাক মার্ফিকে বলে, তোমার কাজ আর আমার কাজ এক। যেমন তুমি সমুদ্রের মধ্যে ফাঁসা জাহাজগুলোকে উদ্ধার করো, আমি তেমনি আত্মাদের সংগ্রহ করি। আগে আমি মানুষ ছিলাম, কিন্তু পাপের জবাবে আমাকে এই কাজ দেওয়া হয়েছে। এখন আমি একজন আত্মা সংগ্রাহক, যার জন্য আমার জাহাজের প্রয়োজন। আমি চাই না তুমি এই জাহাজ বিস্ফোরণ করো। জ্যাক মার্ফিকে একটি সুযোগ দেয়। সে বলে, যাও, আমি তোমাকে মারব না, তবে শর্ত আছে, তুমি এই জাহাজকে বিস্ফোরণ করবে না। কিন্তু মার্ফি তার কথা শোনে না। অদম্য ইচ্ছার সঙ্গে সে তার লক্ষ্য পূরণের পথে এগিয়ে যায়। জ্যাক লোহার রড দিয়ে তার ওপর আঘাত চালায়। মার্ফি নিচে পড়ে যায়। ঠিক তখনই মার্ফি তীর ছুঁড়ে বোমার রিমোটে নিখুঁত লক্ষ্য করে। সাথে সাথে সে পানিতে ঝাঁপ দেয়। মুহূর্তের মধ্যেই জাহাজে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। জাহাজ ধীরে ধীরে পানির তলে তলিয়ে যায়। মার্ফি পানির নিচে জাহাজের তলায় আটকা পড়ে। কোথাও বেরোনোর পথ নেই। তার শ্বাস কষ্টকরভাবে ফেটে আসে। ঠিক সেই সময় কেটির আত্মা উপস্থিত হয়। সে মার্ফিকে হাত ধরে উপরের দিকে পথ দেখায়। মার্ফি দেখতে পায় জ্যাক যত আত্মাকে বন্দী করেছিল তারা সবাই মুক্ত হয়ে যায়। বড় সংগ্রামের পর মার্ফি কষ্টসাধ্যভাবে পানির ওপরে সারফেসে পৌঁছায়। সে দেখে জাহাজে থাকা সমস্ত আত্মা তাদের নিজ নিজ বাস্তব জগতে ফিরে যাচ্ছে। মূলত